অনেকের কোলেস্টেরল লেভেল বেশি থাকে, ওনার যে কোলেস্ট্রল বেশি উনি কিভাবে জানছে? হয়তো বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। কোলেস্ট্রল কোনোদিন আপনি মাপতে পারবেন না। তো তাহলে তো দেখা গেল আপনি সায়েন্সের কিছুই জানেন না, আপনি তো মেকানিজমই জানেন না। খারাপ কোলেস্টেরল ভালো কোলেস্টেরল রোজা কিভাবে এক্ষেত্রে সহায়তা করতে পারে? অনেকের কোলেস্টেরল লেভেল বেশি থাকে, তো রোজার মধ্যে আমরা জানি যে কোলেস্টেরল লেভেল কমাতে সহায়তা করে, বিশেষ করে অতিরিক্ত কোলেস্টেরল লেভেল যাদের থাকে। তো খারাপ কোলেস্টেরল ভালো কোলেস্টেরল রোজা কিভাবে এক্ষেত্রে সহায়তা করতে পারে? এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। তো এই যে ওনার যে কোলেস্ট্রল বেশি উনি কিভাবে জানছে? হয়তো বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। কি পরীক্ষা করছে? বলে লিপিড প্রোফাইল। এক্সিলেন্ট, মানে রক্তের পরীক্ষা করছে, লিপিড প্রোফাইল দেখছে। মজার ব্যাপার কি জানেন, কোলেস্ট্রল কোনোদিন আপনি মাপতে পারবেন না। মানে যে লিপিড প্রোফাইল আমরা করি এদিকে কোলেস্ট্রল মাপা যায় না, কারণ কোলেস্ট্রলটা থাকে হলো এই লাইপোপ্রোটিনের ভেতরে। আমরা আসলে মাপই হচ্ছে এলডিএল, ভিএলডিএল, বুঝতে পারছেন? তো আমরা একটাকে বলি ট্রাইগ্লিসারাইড, আরেকটাকে বলি টোটাল কোলেস্ট্রল। আসলে কোলেস্ট্রল মাপাই যায় না। তাহলে এই রেশিওটা কিভাবে নির্ধারণ হয়? এইটাই তো মজার ব্যাপার, যে মানে এইটা তো ফেলাসি, এটা বললে তো অনেক কথা। যাই হোক, তা আপনাকে একটা কথা বলি, দেখেন, খারাপ কোলেস্ট্রল বলে কিছু নাই, সব আমাদের দরকার না হলে বডি তো আর কোলেস্ট্রল আমার দরকার হতো না। শুধুমাত্র যেই কোলেস্ট্রলগুলোকে আমরা পুড়িয়ে মানে অক্সিডাইজড করে ফেলেছি, যেমন আমি বললাম না যে আপনি যদি অলিভ অয়েলকে হিট করেন তাহলে এটা অক্সিডেশন হচ্ছে, ঠিক আমার অক্সিডাইজড কোলেস্ট্রলটাই হচ্ছে শুধুমাত্র ক্ষতিকর। তো আমরা আসলে অক্সিডাইজড লাইপোপ্রোটিনকে আমরা এখানে মাপি, বুঝতে পারছেন? এখন আমরা যদি ভার্টিক্যাল অটো প্রোফাইল না করি তাহলে এটা বোঝা যায় না। আমরা যে লিপিড প্রোফাইল করি ওখানে আমরা কি করি, ট্রাইগ্লিসার এবং এইচডিএল এর একটা রেশিও দিই। তা আমার যদি টিজিএইচডিএল রেশিও 2 এর নিচে থাকে তাহলে বুঝি যে আমার অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রাটা কম আছে। আর যদি টিজিএইচডিএল রেশিও যদি বেশি থাকে, হ্যাঁ, তাহলে বুঝবো 2 এর বেশি থাকে, তাহলে আমার অক্সিডাইজড কোলেস্ট্রল বেশি আছে। এটাকে আপনি ক্ষতিকর বলতে পারেন, যে অক্সিডাইজড কোলেস্ট্রল। কিন্তু দেখেন, কোলেস্ট্রলটা আসলে রক্তের সঙ্গে মিশে না, কারণ তেলে জলে মেশে না। এখন এই কোলেস্ট্রলটা ধরেন লিভারে তৈরি হচ্ছে, তা লিভার থেকে যখন এই কোলেস্ট্রলকে নিয়ে আমার বিভিন্ন কাজের জন্য, ধরেন আমার কোলেস্ট্রল লাগে কেন, ভিটামিন ডি তৈরিতে লাগে, টেস্টোস্টেরন তৈরিতে লাগে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তৈরিতে লাগে, কর্টিসল, বিভিন্ন আমাদের যে হরমোন তৈরিতে এটা দরকার হয়। ভিটামিন ডি এর জন্য দরকার হয়, ইমিউনিটির জন্য এটা দরকার হয়, ব্রেনের অনেক কিছু এটা কোলেস্ট্রল দিয়ে তৈরি। আমার যে নার্ভের যে কাভারিং সেটাও কোলেস্ট্রল দিয়ে তৈরি। এই যে আমাদের প্রতিটা কোষের যে সেল মেমব্রেন, বায়োলিপিড লেয়ার, তারপর ধরেন আপনার রক্তনালীতে ইনফ্লামেশন হয়েছে। এখন এই ইনফ্লামেশন যেখানে হবে, বডি তো কোলেস্ট্রল নিয়ে ওখানে যাইয়া ওইটাকে রিপেয়ার হিলিং করতে হবে, কোলেস্ট্রল ছাড়া তো এটা হবে না। তো এখন কোলেস্ট্রল তো আমাদের দরকার না। এখন এই কোলেস্ট্রলটা আমরা বানাইছি শত্রু। ধরেন আপনি একটা জায়গায় আগুন লাগছে, হ্যাঁ, তো এখন ফায়ার ব্রিগেড আগুন নিভাইতে গেল, আপনি বললেন কি ওরা আগুন ধরাইছে, কারণ আপনি দেখছেন যে এখানে আগুন আর এই ফায়ার ব্রিগেড। তাহলে এখন আপনি ওইখানে দেখলেন যে যেখানে আপনার ইনফ্লামেশন হয়েছে, এই ইনফ্লামেশনটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যাচ্ছে হচ্ছে এলডিএল যাচ্ছে, যে ওই যে কোলেস্ট্রল নিয়ে যাচ্ছে, ওরা এখানে রিপেয়ার করছে এই জায়গাটা, হ্যাঁ, রিপেয়ার করছে। এখন আপনি দেখলেন ও এখানে হয়েছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে আর এখানে কোলেস্ট্রলের উপস্থিতি পাওয়া গেছে, তাহলে ওরা কালপ্রিট। তো তাহলে তো দেখা গেলো আপনি সায়েন্সের কিছুই জানেন না, আপনি তো মেকানিজমই জানেন না। অ্যাথেরোস্ক্লেরোসিসের যে পর্যায়গুলো আছে, ফোম সেল কখন হয়, যাক এগুলো আমি পর্যায় বলতে গেলে এটা অনেক হাইথট হয়ে যাবে, দরকার নেই, সাধারণ মানুষের বোঝার জন্য। সোজা কথা হচ্ছে কোলেস্ট্রল এখানে হিলিং করার জন্যই যায়। এখন যদি আপনার ইনফ্লামেশন না থাকে তত এলডিএল কম লাগবে, আপনার লাগবে না। এখন এলডিএল বেশি হঠাৎ করে বেড়ে গেলে আমার বুঝতে হবে যে কোনো একটা ঘটনা ঘটেছে, কোথাও আগুন লেগেছে, কোথাও প্রদাহ হয়েছে, এটা হলো আমার দেখার বিষয়। আমার করণীয় ছিল প্রদাহ কমাবো। তো রোজা কিন্তু প্রদাহ কমায়, খেয়াল করছেন? রোজা প্রদাহ কমায়, ইনফ্লামেশন কমালে কি হবে, এলডিএল মানে আমার কম যাইতে হবে। প্রদাহ কমলে আমার তো আর ওই যে বেশি আমার কোলেস্ট্রল ওখানে যাওয়ার দরকার হচ্ছে না। এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে ওই কোলেস্ট্রলকে নিয়ে লিভারে চলে আসে। এখন যেই কোলেস্ট্রলগুলো লাগছে না এগুলোকে নিয়ে লিভারে চলে আসে। এখন রোজাতে কি হয়, ওই যে আমাদের যে বডির অনেক জায়গা থেকে ওই যে অটোফেজি হচ্ছে আরও, তো এখান থেকে আমার এইচডিএল এর পরিমাণ এমনিতেও বাড়বে, যদিও অবশ্যই এইচডিএল বাড়াতে হলে আমাকে গুড কোলেস্ট্রল খাওয়ার দরকার আছে। এলডিএল কমাতে হলে আমাকে আসলে ইনফ্লামেশনটা কমাতে হবে। তো রোজা কিন্তু সেই ইনফ্লামেশন কমাচ্ছে। আর টিজি বেশি থাকলে এটা কমানোর জন্য ব্রেকডাউন, টিজি ভাঙতে হবে। এখন আপনি যদি সারাক্ষণ খাইতে থাকেন আপনার টিজি তো ভাঙবে না, জমবে। তো যখনই আপনি অনেকক্ষণ না খেয়ে থাকবেন এবং খাবারের মানে একটা আপনার শক্তির দরকার হবে, এখন বডি কোনো কিছু পাইতেছে না, গ্লুকোজ কম, গ্লাইকোজেন ডিপ্লেশন হয়েছে, এখন বলো ও তাহলে টিজি এটারে ভাঙবো। এখন টিজি ভাঙতে বাধা দেওয়া হলো ইনসুলিন, তাহলে ইনসুলিন আগে কমাতে হবে।
তাহলে ইনসুলিন কমায়া আমরা টিজি ব্রেকডাউন করবো, তো টিজি ভাঙলো, টিজি কমলো, এলডিএল কমলো, ইনফ্লামেশন কমলো। খেয়াল করেন, হ্যাঁ। আর আপনি অক্সিডাইজড হয় কেন? বাজে খাবার খেলে, প্রসেসড ফুড খেলে, আল্ট্রা প্রসেসড ফুড খেলে, ট্রান্সফ্যাট খেলে, ভাজা পোড়া ডুবো তেলে ভাজা এগুলো খেলে, ব্যায়াম না করলে, টেনশন করলে, রাত জাগলে, রোদে না গেলে আমার এটা হচ্ছে। বাতাস থেকেও আসতেছে, পানি আসতেছে, সব কিছু থেকে আমার কেমিক্যাল ঢুকছে। তাহলে আমরা বুঝলাম অক্সিডাইজড কীভাবে হয়। তা আমাদের কি করতে হবে? এই অক্সিডাইজড না হওয়ার জন্যে আমি কি করব? ক্লিন ফুড খাবো, রোজা রাখবো, ব্যায়াম করবো, যে লাইফ স্টাইলটা আমরা মানবো যেন এটা অক্সিডাইজ না হয়। এবার ক্লিয়ার? তাহলে আমরা খারাপ তেল তো আর এখানে খেতে পারছি না, তাহলে কিন্তু আমি কিন্তু ভালো তেল খেতে হবে।